16.2 আমাদের আজকে 16.2 করার কথা ছিল। মুনিয়া কামিং আসতেছে। আমার কথা শোনা যায় স্পষ্ট নাকি বেঁধে বেঁধে? তাহলে তো হ্যাঁ, আমার নেটওয়ার্ক ঠিক আছে মোটামুটি। মুনিয়া এসেছো? জি স্যার আসিছো। এই দেখো মুনিয়া, তোমাকে আমি দেখাই। এই দেখো তুমি এই জায়গাটা তোমার ভুল হয়ে গেছে। 60√34। হ্যাঁ, তুমি তুমি নিজে থেকে ঠিক আছো। b/4 তুমি হচ্ছে b এর মান 60√3 আর 4 হচ্ছে ভাগ দিয়ে তার নিচে হচ্ছে 4। ওকে, তো তুমি এই লেখাটা লিখেছো এভাবে 60√3 আর ছোট করে একটা ভাগ দিয়ে 4 লিখেছো। এই লেখা করার পরে তুমি কি কাজ করেছো? তুমি হচ্ছে একটা মানে বড় ভুল কাজ করেছো, গাধার মতো কাজ করেছো, যে এইটাকে ভগ্নাংশ করেছো, কিন্তু আসল ভগ্নাংশ তো এইটা, উপরের ভগ্নাংশ, কিন্তু তুমি নিচেরটা ধরে ফেলেছো। নিচেরটা ধরতে 60 দিয়ে তুমি এটাকে হচ্ছে 4√3 বানাই ফেলেছো। কিন্তু আসলে হবে কি, এর নিচে 1 আছে মনে করে 60√3 নিচে হবে আর 1/4 উপরে হবে। বুঝতে পারছো? এবার এই জায়গাটায় তোমার ভুল হয়ে গেছে। জি স্যার। ওকে, ক্লাস কি হচ্ছে? আমার আফরিনা কামাল লিখেছে ক্লাস কি হচ্ছে। এই হচ্ছে ভুল। ওকে, দাঁড়াও আফরিনা কামালকে একটা টেক্সট করে নিই। হ্যাঁ হচ্ছে। অনলাইনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা, নেটওয়ার্ক। নেটওয়ার্ক ভালো তো সব ভালো, নেটওয়ার্ক খারাপ তো সব খারাপ। ওকে, আমরা হচ্ছে 16.2 শিখবো। 16.2 শেখার আগে চলো আমরা 16.2 এর হচ্ছে ইয়েগুলা করে আসি, একটু উদাহরণের অঙ্কগুলা আমাদের বলেছিলাম এগুলা একটু দেখতে। তোমরা যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তাদের জন্য আর একটু আমি জাস্ট আলোচনা করতে করতে চলে যাব। এগুলো আমার ভিডিওতে আছে, ভিডিওতে একদম প্রত্যেকটা লাইন লাইন করে পড়ানো আছে। আচ্ছা, সুপ্ত জয়েন করেছো? সুপ্ত? ওকে, তো এখানে যারা হচ্ছে, আবার বলি, যারা হচ্ছে পেমেন্ট কমপ্লিট করো নাই তাদের আগামীকাল থেকে আর কি তোমরা আর ক্লাসে জয়েন করো না। আর যারা ক্লাস 10 আছে আমার স্কুলে তাদের কথা আলাদা, অন্যেরা তোমরা চেষ্টা করবা আর ক্লাসে না ঢোকার। ঠিক আছে? ওকে, শীতে লিখেছে নামের পাশে কিসের নাম্বার? কিসের নাম্বার? এই ওইটা হচ্ছে যারা পেমেন্ট কমপ্লিট করেছে তাদের নাম্বার, বুঝছো? ওরা যারা পেমেন্ট করতেছে তাদের একটা করে রোল নাম্বার দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে নাম্বার। এরপরে যাদের এই নাম্বার থাকবে তারাই হচ্ছে আমার ক্লাসে ঢুকবে, বাকিরা আর না। সেটা তোমরা অল্প যে কয়জন থাকবা সেই কয়জনের ক্লাস নিব। আর সিথি, তোমার এইসব নিয়ে টেনশন করতে হবে না, ঠিক আছে? তুমি নির্ঝঞ্ঝাট এইসব ব্যাপারে। ওকে, আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল, যেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ, এটা বলবো না কিছু। তারপরে আয়তক্ষেত্রের এটার কর্ণ কি হবে? এটার কর্ণ বলতে কি হয়? কর্ণ মানে হচ্ছে আসলে এটা মানে আসলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। অতিভুজ মানে হচ্ছে ডি। অতিভুজ মানে হচ্ছে √ওভার ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এটাই হচ্ছে কর্ণের সূত্র। এইটুকুই কর্ণের সূত্র, আর কিছু নাই। ওকে, তারপরে এগুলো একটু বাসায় পড়তে হবে, না পড়লে মাথায় থাকবে না। আমি যতই বলি তোমার মাথায় আর থাকবে না, তুমি না যতক্ষণ বাসায় পড়তেছো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার আর কর্ণ √2a। একদম মুখস্থ রাখবা, ঠিক আছে? একদম মুখস্থ মানে সেই মুখস্থ। ওকে, সামুদ্রিকের ক্ষেত্রফল তাই মুখস্থ রাখবা, যে ভূমি গুণ উচ্চতা। এটা সামুদ্রিকের সূত্রটা সহজ, ভূমি গুণ উচ্চতা, এবং এর দুটা সূত্র আছে। এটা হচ্ছে মজার ব্যাপার, দুইটা সূত্র। একটা হচ্ছে যে সামুদ্রিকের এই যে ভূমি, এবং এই ভূমি থেকে ওই বাহুর উচ্চতা যদি দেওয়া থাকে
হ্যাঁ, অর্থাৎ বি আর এইচ দেয়া থাকলে তুমি বলতে পারবা যে এর ক্ষেত্রফল হচ্ছে বিএইচ। খুব সহজ। ওকে, আবার আরেকটা ভাবে থাকে, সেটা হচ্ছে যে কর্ণ দেয়া থাকে সামুদ্রিকের মাঝে মাঝে। হ্যাঁ, কর্ণ দিয়ে বলে যে কর্ণ থেকে বিপরীত শীর্ষের উপরে লম্ব দৈর্ঘ্য। হ্যাঁ, এটা বিপরীত শীর্ষের উপর লম্ব দৈর্ঘ্য, কর্ণকে তুমি যদি ডি ধরো আর বিপরীত শীর্ষের লম্ব দূরত্বকে যদি এইচ ধরো, তাহলে এটা হচ্ছে ডিএইচ। এটা হচ্ছে তোমার সূত্র। তার মানে এটা সহজ কথা হচ্ছে যে এই বিএইচ ডিএইচ যাই বলো, একটা হচ্ছে ভূমি, এইভাবে যদি মনে রাখো তাহলে সুবিধা হবে। ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, আর এটা হচ্ছে কর্ণ, কর্ণ গুণ এই কর্ণ থেকে বিপরীত শীর্ষের উচ্চতা। এটা যেন একটু মাথায় থাকে, তাহলে হয়ে যাবে সামুদ্রিকের দুইটা ক্ষেত্রফল আমাদের বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে সামুদ্রিক গেল। এবার রম্বস। রম্বসের ক্ষেত্রেও সহজ। রম্বসের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে দুইটা কর্ণ আছে না, এই যে এই একটা কর্ণ আর এই একটা কর্ণ, দুটা কর্ণ অসমান, তো একটাকে আমরা D1 আর একটাকে আমরা D2 ধরে তাদের সামনে একটা হাফ দিয়ে এটা গুণ করে দিলে আমাদের সামুদ্রিকের কর্ণ বের হয়ে যায়। সামুদ্রিকের কর্ণ বের হয়ে যায়। এটা করলে সামুদ্রিকের কর্ণ হাফ গুণ D1 D2, হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। হ্যাঁ, যেভাবে তোমার মুখস্থ করতে সুবিধা হয় সেভাবে তুমি মুখস্থ করবে, হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই অঙ্ক এই চ্যাপ্টার থেকে তোমাদের 9-এ যদি পরীক্ষা হতো 16.1 আর 16.2 ছিল, আমার ধারণা যে ট্রাপিজিয়াম থেকে একটা সৃজনশীল থাকতো। কিন্তু যেহেতু এখন পরীক্ষা, দেখা যাক কি হয়, ডিসেম্বর মাস পর্যন্ত আসুক। যেহেতু এখন সেপ্টেম্বর মাস, ডিসেম্বর আসতে এখনো 3 মাস, মানে অলমোস্ট এখনো 2 মাস। যদি করোনা পরিস্থিতি খারাপ থাকে তাহলে তোমাদের হয়তো আর পরীক্ষা হচ্ছে না, অটো প্রমোশন হয়ে যাবে। আর যদি হচ্ছে ইয়ে হয়, মানে কি বলো এটাকে, পরীক্ষা যদি কিছু হয় তাহলে কিছু তো পরীক্ষা হবেই। ছোট হোক বড় হোক একটা পরীক্ষা হবেই। আর যাদের অন্যান্য স্কুলে যাদের হচ্ছে তাদের হচ্ছে, ওদের সক্ষমতা বেশি, বুঝছো? ওদের ঢাকার স্কুলগুলোদের স্টুডেন্টদের সক্ষমতা বেশি, এই জন্য ওদের পরীক্ষা নেওয়া সম্ভব। কিন্তু আসলে গ্রামের দিকে, জেলা শহরেও ইভেন সম্ভব না, কারণ সবার ডিভাইস নাই, অনেক গ্রামেই থাকে। তো সেক্ষেত্রে আর কি পরীক্ষা তো নেওয়া হতে পারে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা সহজ। ট্রাপিজিয়াম দেখতে কিরকম হয়? ট্রাপিজিয়াম দেখতে হচ্ছে তোমার একটা ইয়ে হয়, ট্রাপিজিয়াম হচ্ছে এরকম যে এক বাহু এরকম থাকে আর এক বাহু বড় থাকে, এরকম এরকম ছোট ছোট বড় থাকে, ঠিক আছে? তো এক বাহু, এটা এক বাহু, এটা মনে করো আর এক বাহু, দুই বাহু। এই দুই বাহু হচ্ছে সমান্তরাল থাকে, দুইটা বাহু সমান্তরাল থাকে, সেটা কিন্তু এরকমও হতে পারে। মনে করো এরকম হলো, এই যে দুইটা বাহু সমান্তরাল আর এই দুইটা হচ্ছে অসমান্তরাল, অর্থাৎ এই দুইটা সমান্তরাল, এটাকে তুমি এ বলে ডাকো, এটাকে বি বলে ডাকো, সমস্যা নেই। আমি এটাকে এ বলে ডাকতেছি, এটাকে বি বলে ডাকতেছি, এবং এদের মাঝখানের একটা দূরত্ব আছে, সমান্তরাল বাহুদ্বয়ের মাঝখানের দূরত্ব এইচ। এটা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের মাঝখানের দূরত্ব, এটাকে বলবো আমরা এইচ, ঠিক আছে? সমান্তরাল বাহুদ্বয়ের মাঝখানের দূরত্বকে আমরা এইচ বলি। তো এই এইচ হচ্ছে তোমার ওদের দূরত্ব, এবং এর ক্ষেত্রফলের সূত্র খুব সহজ, এরকম যে হাফ দিয়ে এই যোগ বি, তার মানে যে সমান্তরাল বাহু যে দুটো আছে সেই দুটার যোগফল ইনটু এইচ, তার উচ্চতাটা। তার মানে এই যে অসমান্তরাল যে বাহু দুইটা আছে, এই বাহু দুটার কোনো বেল নাই, মানে এই দুটার কোনো কাজেই লাগছে না, এই দুটার কোনো কাজ নাই আপাতত। তোমার এই সমান্তরাল বাহু যদি দেওয়া থাকে আর উচ্চতাটা যদি দেওয়া থাকে, তাহলে তুমি এর ক্ষেত্রফল বের করতে পারবা। ওকে, আমি মনে হয় সূত্র যে কটা আছে আমরা সে কটা সুন্দর করে পড়ে ফেলেছি। উদাহরণ 8 আমি দেখাবোই না, ওটা তোমরা পারবা। উদাহরণ 9টা একটু বলা যেতে পারে। উদাহরণ 9 কি, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার, ঠিক আছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার, যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো। আচ্ছা, আয়তক্ষেত্রটা মানে ছিল এরকম একটা আয়তক্ষেত্র ছিল, ঠিক আছে? এইরকম আয়তক্ষেত্র ছিল। ওকে, তো এটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র দৈর্ঘ্য হচ্ছে মনে করো যে এক্স মিটার আর প্রস্থ হচ্ছে ওয়াই মিটার। ওকে, এটা ওরা আমরা ধরলাম, মনে করো এটা হচ্ছে এরকম ধরলাম। আচ্ছা, এখন বলতেছে যদি দৈর্ঘ্য 10 মিটার কম হতো, তার মানে বিষয়টা এরকম, যদি এদিক থেকে এদিকে এরকম 10 মিটার কমায় ফেলতে পারতাম, হ্যাঁ, এরকম 10 মিটার যদি আমি একটু কমায় ফেলতে পারতাম, তার মানে যদি এইটুকু হতো, দৈর্ঘ্য 10 মিটার কমা মানে এইটুকু না, তার মানে এইটুকু তো ওয়াই থাকে, এপাশে এপাশে সেম থাকে। আর এইটুকু হচ্ছে 10 মিটার যদি কমায় ফেলতাম,
তাহলে এইটা একটা বর্গক্ষেত্র হয়ে যেত। তার মানে এই যে এই ক্ষেত্রটা তৈরি হলো, এই ক্ষেত্রটা হয়ে যেত বর্গক্ষেত্র। দেখো এই লাইনটুকু বোঝা গেছে কিনা, যদি কেউ না বুঝে থাকো আমাকে বলো, স্যার আমি বুঝিনি। এই আপনার ওই লেখাতে ওই উপরে বাংলা লেখা আছে আর নিচের আপনার চিত্র বুঝতে পারেনি, বলো। বলো সবাই বুঝেছো নাকি আমার কথা শুনতেই পাচ্ছ না, কোনটা? বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো, ঠিক আছে। স্যার। স্যার বুঝছি। এই সব ঝিমায়ে গেছে, দাঁড়াও। আগামীকাল থেকে সবাই প্রিপারেশন নিয়ে থাকবা, সবার ভিডিও অন করে ক্লাস হবে। হ্যাঁ, ভিডিও অন না থাকলে সবাই আমার মনে হয় ওই ঝিমায় যায়, ওটা আর করা যাবে না। ভিডিও মানে বাধ্যতামূলক অন থাকতে হবে। ভিডিও অন ছাড়া আর পড়ানো যাবে না। ওতে সব ওই গল্প করে এদিক সেদিক অন করব। এখন অন করলে করতে পারো, সমস্যা নেই। আগামীকাল থেকে বাধ্যতামূলক অন। সেইভাবে প্রিপারেশন নিয়ে বসবা। ব্যাকগ্রাউন্ড যা হয় হোক, ব্যাকগ্রাউন্ড আমার দেখার দরকার নেই, কিছু আমি দেখবোই না, ঠিক আছে। কিন্তু তোমার মুখ যেন দেখা যায়, আমি যেন দেখি যে তুমি আমার দিক তাকায় আছো, স্ক্রিনের দিক তাকায় আছো। আচ্ছা ঠিক আছে, মারেফার সাথে পরে কথা বলছি। ওকে, এখন এখন হচ্ছে আমার তো বলে দিলাম যে এই অবস্থা। তাহলে এখন ওরা ধরতেছে দৈর্ঘ্য এক্স মিটার, প্রস্থ ওয়াই মিটার। এই অঙ্কটা সৃজনশীলে থাকে। বেশ, এই অঙ্কটা ভালোই থাকে সৃজনশীল। আমরা টেস্ট পেপারেরও কিছু অঙ্ক টঙ্ক দেখবো, সৃজনশীলের টেস্ট পেপার দেখবো 9 থেকেই। তোমরা যারা 9-এ আছে তারা তো দেখবাই, ওই 10-এ যারা আছে তারা তো দেখবাই, 9-এর ওরাও দেখবা। সৃজনশীল তো সৃজনশীলই, সবই এক। তাহলে এখন এই যে লাল যে আয়তক্ষেত্রটা আছে আমার, লাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এক্স ওয়াই, মানে দৈর্ঘ্য দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, এর জন্য দৈর্ঘ্য গুণ প্রস্থ এক্স ওয়াই। ওকে, তাহলে প্রশ্ন অনুসারে কি হবে? এক্স ওয়াই সমান হচ্ছে 2000, যেহেতু ওরা বলে দিয়েছে আমার ক্ষেত্রফল 2000, আমি 2000 লিখে ফেললাম। ওকে, এবং এক্স মাইনাস 10 সমান ওয়াই। কেন এই লেখাটা লিখলো? এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস 10, এ দেখো টোটালটা এক্স, সেখান থেকে 10 বিয়োগ দিলে কেন ওয়াই হবে? এটাই হচ্ছে এই অঙ্কের টুইস্ট। এই জায়গাটুকু বুঝতে পারলে এই অঙ্কে আর কিচ্ছু নাই, বিশ্বাস করো কিচ্ছু নাই। কেন কেন জানো? কারণ এই যে যখন এইটা বর্গ হয়ে গেছে, ছোটটা যখন বর্গ হয়ে গেছে, তখন তো আসলে এটা যদি ওয়াই হয় তাহলে তো এটুকু আসলে ওয়াই হয়ে যায়, তাই না? বর্গ হলে তো 4 বাহু সমান। তাহলে এখন এই দেখো এক্স তো টোটাল বড়টা থেকে যদি আমি 10 বাদ দিয়ে দিই তাহলে আসলে তো ওয়াই টুকুই থাকে। এই জন্য এখানে লিখছে এক্স মাইনাস 10 ইকুয়াল টু ওয়াই। এটা যেন একটু মাথায় থাকে যে x - 10 ইকুয়াল টু y। এখন এই যে এখন তোমার আর কাজ নাই, এখন আর মনে করো যে চিত্রের কোনো কাজ নাই। এখন কাজ হচ্ছে বীজগণিত অঙ্ক। বীজগণিত অঙ্ক কি? এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এই সমীকরণে y সমান যেহেতু এইটা, তাহলে তুমি এই y এর মান যে এইটা, এই দেখো y এর জায়গায় বসায় দিয়েছে x, y এর জায়গায় x - 10 বসায় দিয়েছে, এটা 2000। এখন এই গুণ করে দিয়েছে, গুণ করার পর মিডল টার্ম করেছে, মিডল টার্ম করে দুইটা বের হয়েছে, দুইটা বের হওয়ার পর ওদের হচ্ছে যে একটা 40, একটা -40, একটা 50 বের হবে। এই যে -40 আর 50 বেরোচ্ছে, 50টা আমার উত্তর হবে, মাইনাসটা গ্রহণযোগ্য হবে না, এই আর কি। তাহলে আমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এই পরে আবার উপরে মান বসায় আসবা, হয়ে যাবে। আশা করি তোমরা এইটুকু সবাই বুঝো। আমার এখানে একেবারে দুর্বল স্টুডেন্ট কেউ নাই। একেবারে দুর্বল স্টুডেন্ট না থাকার কিছু সুবিধা আছে, খুব দ্রুত এগোনো যায়। এই যে আমি এই অঙ্কটা বোঝালাম, বোঝো নাই বা বুঝতে অসুবিধা হয়েছে এরকম কেউ থাকলে অনেস্টলি বলো, স্যার আমি বুঝি নাই। আমার কোনো আপত্তি নাই, আমি বোঝাই, রাগ করি না তো। অকাজ করলে রাগ করি, যেমন গাইড দেখে অঙ্ক করা যদি আমি বুঝতে পারি, বা হচ্ছে দেখে লিখছো এটা যদি বুঝতে পারি, বা হোমওয়ার্ক করতেছো না এটা যদি দেখি, তাহলে হয়তো বা বকাঝকা করবো। কিন্তু না বুঝলে অ্যাটলিস্ট আমি বকি না। তোমরা যারা আমাকে ডাইরেক্ট ক্লাসে পেয়েছো তারা অ্যাটলিস্ট জানো বেয়াদবি করলে একটু বকাঝকা করি, তাও পারলে না করি। আচ্ছা, বর্গাকার একটি মাঠের চারিদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। এই অঙ্ক আমার করা ঠিক না। এই যে মাঠে এটা হচ্ছে ভেতরেরটা হচ্ছে বর্গাকার মাঠ, ঠিক আছে। এর বাইরে চারিদিকে রাস্তা আছে। যখন তোমাদেরকে আমি এর আগে একদিন বলেছিলাম
এরকম বাইরে থাকলে তোমরা বাইরে একটা ডট ডট দিয়ে আঁকাবা রাস্তাটা, ঠিক আছে? প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা অঙ্কে যেটাই বাইরে বলবে বা ভিতরে বলবে, যেটা অরিজিনাল সেটা ভালো করে রাখবা, হ্যাঁ, সেটা ভালো করে রাখবা। আর যেটা বাইরের বা ভেতরের পরে আঁকতে বলে সেটাকে এরকম করে ডট 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 দিয়ে আঁকবা, তাহলে তোমার জন্য সুবিধা হবে কিছু, হ্যাঁ, যারা একটু বুঝতে অসুবিধা তাদের জন্য সুবিধা হবে, কখন যোগ হবে কখন বিয়োগ হবে এইসব, ঠিক আছে? ওকে, এবার এবার তোমার হচ্ছে তো এবার তাহলে বর্গাকার মাঠ এটা তো এক্স মিটার, হ্যাঁ, ওরা হচ্ছে ইয়ে ধরেছে বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, এর ক্ষেত্রফল হলো এক্স স্কয়ার, তাহলে মাঠের ভেতরের চারিদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে। দেখছো আমি এখন উল্টো বলেছি, এটা ভেতরের চারিদিকে আছে, আমি তো পড়লাম বাইরের চারিদিকে, হ্যাঁ, একদম পুরো উল্টো পড়েছি, মনে হলো যেন চোখে আমি ভেতর না দেখে আমি বাইরেই দেখেছি, ঠিক আছে? মানে আমার চোখ ভুল দেখেছে। এইরকম ভুল তোমাদেরও পরীক্ষায় হবে, একটু সাবধান থাকতে হয়। এই জন্য রিভিশনটা মানে অতিরিক্ত মাত্রায় গুরুত্বপূর্ণ। শেষ 10 মিনিট তোমার রিভিশনের জন্য সময় হাতে রাখতেই হয়, না হলে জানা জিনিস ভুল হয়ে যায়, ঠিক আছে? জানা জিনিস ভুল যেন না হয় এই জন্য রিভিশনটা এরকম জরুরি, অতিরিক্ত মাত্রায় জরুরি। আশা করি তোমাদের মনে থাকবে আমার এই কথা। হুম, তো এখন তাহলে আমার এই ভেতরেরটা হচ্ছে ডট ডট করে আঁকাবা, ওরা এরকম একবারে চিত্র আঁকলো, তোমরা ডট ডট করে আঁকাবা। আচ্ছা, বাইরেটা যদি এক্স হয় তাহলে ভেতরেরটা কত হবে? এখান থেকে এটুকু 4 বাদ যাবে, এখান থেকে এটুকু 4 বাদ যাবে, দুই পাশে 4 বাদ যে হচ্ছে তোমার তাহলে হচ্ছে কি হবে এক্স থেকে 8 বাদ দিয়ে দিতে হবে, তাহলে এটা ছোটটার ক্ষেত্র, ছোটটার বাহু হয়ে যাবে। এই যে ছোটটার বাহু, এটা হচ্ছে ছোটটার বাহু, আর এটা হচ্ছে বড়টার, এক্স হচ্ছে বড়টার। হুম, তাহলে এখন ওই যে বললো যে রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর, 1 হেক্টর সমান যে 10,000 বর্গমিটার, এটা আবার না জানলে এই অঙ্কটায় হাত দেওয়ার দরকার নেই, অকারণ হয়ে যাবে হাত দেওয়া, ঠিক আছে? যদি তুমি পরীক্ষার হলে দেখো যে 1 হেক্টর সমান তোমার 10,000 বর্গমিটার, তোমার মনে নাই, তাহলে এই অঙ্ক হাত দিবে না, পারবা না তুমি, যদি তুমি কোনোভাবে জানতে না পারো পরীক্ষার হলে। তাহলে এখন এই বড়টা থেকে ছোটটা বাদ দিলাম, এটা ইকুয়েশন করে ফেললাম, ব্যাস অঙ্ক হয়ে গেল। ওকে, এটা সামুদ্রিকের ক্ষেত্রফল এত, এটা আমি আর বললাম না, এটা তোমরা পারবা। আর আবারও বলি যে সম্ভব হলে আমার ভিডিওটা দেখে ফেলো, তাহলে দেখবো একদম A to Z সব ধরে 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 করানো আছে, ওটা করলেই হয়ে যাবে। ওকে, এই অঙ্কটা আমি করাই, এই অঙ্কটা তোমাদের জন্য রাখছি না, সরি। 12 নম্বরটা তোমার আমি করাই দিই। 12 নম্বরটা এখানে অনেক বড় করে করা আছে, আমি ছোট্ট করে করে দিই, একদম ছোট্ট করে। 12 নম্বরের জন্য একটা আলাদা সূত্র পাওয়া যায়, হ্যাঁ, অ্যাপোলোনিয়াসের সূত্র, ওই সূত্র দিয়ে তোমরা কাজ সেরে ফেলতে পারো। দাঁড়াও, অ্যাপোলোনিয়াসের সূত্রটা আমি একটু দেখাই, তাহলে দেখো তোমাদের একটু আগে আগে একটু সূত্রটা সম্পর্কে বলি, তারপরে দেখবা যে ক্লিয়ার হয়ে গেছে। সূত্রটা এরকম যে তোমার এরকম আছে, মনে করো যে ফ্যাকশা লেখা হচ্ছে, কেন ফ্যাকশা লেখা, মনে করো যে এই একটা হচ্ছে সামুদ্রিক, এটা একটা সামুদ্রিক, ঠিক আছে? তুমি ধরলা এটা একটা সামুদ্রিক। এই সামুদ্রিকের তোমার আর একটা কর্ণ আছে, এটা একটা কর্ণ, ওকে, আর এটা একটা কর্ণ, এই অবস্থা। অ্যাপোলোনিয়াসের সূত্রটা এটা হচ্ছে মানে আমাদের যে অঙ্কটা সেই অঙ্কটা এইরকম হবে। আর অ্যাপোলোনিয়াসের সূত্রটা একটু আমি বলে আসি, তারপরে দেখো অ্যাপোলোনিয়াসের সূত্রটা এরকম, যদি একটা ত্রিভুজ হয় এরকম, যদি এরকম একটা ত্রিভুজ হয়, ঠিক আছে, ওকে, ত্রিভুজ, এই ত্রিভুজের একটা মনে করো যে হচ্ছে একটা মধ্যমা, বিপরীত শীর্ষ থেকে তার উপর বাহুর উপর একটা মধ্যমা মনে করা আছে, দাঁড়াও এটার কালার চেঞ্জ করে, এটা হচ্ছে মধ্যমা, আমি নাম দিয়ে দিই সুন্দর করে, এটা মনে করো যে এ নাম দাও, এটা বি নাম দাও, এটা সি নাম দাও, আর এটাকে ও ও নাম দিয়ে দাও। মধ্যমাটা এ ও হচ্ছে মধ্যমা, এটা হচ্ছে মধ্যমা, ঠিক আছে? মধ্যমা কে কি লেখে, হ্যাঁ, এটা হচ্ছে মধ্যমা। তো এই মধ্যমাকে তুমি হচ্ছে যদি আমরা অ্যাপোলোনিয়াসের সূত্র ব্যবহার করি তখন আমরা কি বলতে পারি জানো? বলতে পারি যে হচ্ছে
এই বাহুর উপর আর এই বাহুর উপর যদি স্কয়ার করে যোগ করো, মানে বিষয়টা এরকম যে এবি স্কয়ার যোগ এসি স্কয়ার, ঠিক আছে? ওই যার উপরে মধ্যমা হয়েছে, হ্যাঁ, তাছাড়া আর যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহুকে নিবে, এটা কিন্তু মাথায় রেখো। যে বাহুটার উপর মধ্যমা হয়েছে, বিসি তো ভূমি, এখানে যেহেতু শীর্ষ থেকে আমি মধ্যমা এঁকেছি তাহলে বিসি ভূমি হয়ে আছে, তো এটা বাদ দিয়ে আর যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহুর উপরে স্কয়ার কত হবে, স্কয়ারটা হবে হচ্ছে ওই যে মধ্যমা আছে না, মধ্যমা এ ও, তার হোল স্কয়ার, আর এই যে এই বাহু আছে না ওবি, ওবি এর হোল স্কয়ার, তার আবার দ্বিগুণ, হ্যাঁ, তার 2 গুণ, মাঝখানে সামনেটা 2 হবে। এটা না একটা সূত্র, বুঝছো? এটা হচ্ছে অ্যাপোলিনিয়াসের সূত্র। আমি আবার বলি যে এই যে দুই বাহু, হ্যাঁ বলার একবার বলো। স্যার এই যে হায়ার ম্যাথে 3 অধ্যায় রয়েছে হ্যাঁ অ্যাপোলিনিয়াসের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম এক্স্যাক্টলি হায়ার ম্যাথে 3 অধ্যায় যেটা আছে ওইটাই, ওইটাই আমি এখানে আমার মতো করে বলতেছি। ওইখানে তো ওই যে উপপাদ্য যেটা, সেটা তো 3 লাইনে বিরাট বড় উপপাদ্য, এইটাই। ঠিক আছে, আমি তাহলে আবার বলি যে এই যে যে বাহু দুইটা আছে এই বাহু দুইটার স্কয়ার সমান কি হবে, এই বাহুটার স্কয়ার যোগ এই বাহুটার স্কয়ার, মানে এই বিও অথবা এই এও অথবা হচ্ছে ওবি অথবা ওসি, যে কোনো একটা, কারণ কারণ এই বাহু আর এই বাহু তো সমান, মানে ওবি এবং ওসি তো সমান, কারণ এটা যে মধ্যবিন্দু এই জন্য তো এই দুটো সমান। এই হচ্ছে সূত্র, ঠিক আছে? ওকে, এবার আমাদের কাজ হবে এই সূত্রটা এর মধ্যে একটু ট্রাই করা। তো তার আগে আমরা একটা নাম দিয়ে দিই, এ বি সি। স্যার বলো বলো। এই দেখো আমি আবার বলছি হায়ার ম্যাথের বলো হায়ার ম্যাথের। যা কথা তো আর আসলো না, আমি আর পেলাম না কথা। 1 মিনিট পরে বন্ধ হয়ে যাবে, তোমরা আবার জয়েন করবা। আমি আবার বলি যে স্মৃতি বলেছে যে এই যে এ বি সি একটা যদি ত্রিভুজ হয়, যে কোনো ত্রিভুজ, সেই ত্রিভুজের যদি একটা মধ্যমা পাও তুমি, ওকে, যদি একটা মধ্যমা পাও তাহলে এর একটা সূত্র লিখতে পারবা। সূত্রটা হচ্ছে যে এই বাহু আর এই বাহুর স্কয়ার সমান মধ্যমা স্কয়ার যোগ এই মধ্যবিন্দু থেকে একটা বাহু অর্ধেকের স্কয়ার, এইটা যোগ করে 2 গুণ, এটা হচ্ছে সূত্র। এই যে এ বি ডি এই ত্রিভুজটাতে এও হচ্ছে মধ্যমা হয়ে যায়, আর তোমার হচ্ছে এই যে এইটাকে আমরা তখন ভূমি বলতে পারি আর এটাকে মধ্যমা বলতে পারি। তাহলে দেখো তুমি কি আরামে এরকম একটা সূত্র লিখতে পারো যে এ বি স্কয়ার, তার মানে এই বাহুটার স্কয়ার আর এই বাহুটার স্কয়ার যোগ এডি স্কয়ার, ঠিক আছে? এডি স্কয়ার সমান, এবার হচ্ছে 2 ইনটু একটা মধ্যমা, সেই মধ্যমাটার স্কয়ার যোগ আর একটা হচ্ছে যে অর্ধেক, অর্ধেক হচ্ছে বিও স্কয়ার, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এই যে সূত্র অনুযায়ী আমাদের লেখা, এবং এখানে লিখবা যে অ্যাপোলোনিয়াসের সূত্র থেকে পাই। হবে না, হ্যাঁ বিও স্কয়ার হবে না। এই দিয়েছি তো বিও স্কয়ার, এটা যে বিও স্কয়ার হোল স্কয়ার হবে কিনা? না স্যার, আমার এটা ডি মনে হয়েছিল তাই। দেরি হয়েছিল তাই। আচ্ছা, তাহলে তোমরা উপরে লিখে দিবা যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে পায়, হ্যাঁ, উপপাদ্য থেকে পাই, এটা লিখে নিয়ে আমরা হচ্ছে এটা লিখে ফেলবো। লিখে ফেলে হচ্ছে এইবার দেখো তোমার অঙ্কে কি কি দেওয়া আছে। একটি সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য 12 আর 8। চলো দেখি আমরা বাহুর দৈর্ঘ্য গুলা লিখে ফেলি। এটা মনে করো হচ্ছে এটা ছোটটা, তো তাহলে ছোটটাকে 8 লিখি, হ্যাঁ,
ছোটটাকে 8 লিখি, এটা হচ্ছে 8 বাহু আর এটা হচ্ছে 12 বাহু। ওকে, উপরেরটা 12, বড়টা বাহু আর নিচেরটা হচ্ছে 8। আর কি আছে? আর আছে হচ্ছে ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে 10। তাহলে অপর কর্ণ কত? হ্যাঁ, ক্ষুদ্রতম কর্ণ 10 মানে এই যে এডি এসি এটা হচ্ছে ছোট ছিল, এটা হচ্ছে ওরা বলে দিচ্ছে 10। 10 মানে এও কত? 5। তো তুমি এই যে এই কথাগুলো কিন্তু তুমি হচ্ছে সব লিখবা। এই যে এই অর্থাৎ এই যে এই সূত্র এই অংশটুকু লেখার আগেই সব লিখবা যে এডি কত, তারপরে হচ্ছে এবি কত, হ্যাঁ এও কত, এসি কত, মানে এসিটা আগে লিখবা তারপরে এওটা লিখবা, আগে এসি লিখবা তারপরে হচ্ছে এও লিখবা। হুম, এইভাবে ভাবে সব লিখে দেখাই দিবা যে তুমি স্যারকে জানাই দিবা দেখেন আমি সব লিখে দিয়েছি, উপরে ডাটা সব আছে। তারপরে তুমি এবার এখানে মান বসাইতে থাকো, এবি কত 8 স্কয়ার, আর এডি কত, এডি হচ্ছে 12 স্কয়ার। ওকে, 2 ইনটু এও কত, এও হচ্ছে 5 স্কয়ার। টোটালটা তো 10, এই যে এসি 10, এই জন্য এও অর্ধেক হবে, তাহলে হচ্ছে 5। আর বিয়োর মান জানি না, এই দেখো বিও স্কয়ার। এই যে আমার সমীকরণ, আর চিত্র না দেখলেও হবে, এই হচ্ছে আমার সমীকরণ। এই সমীকরণ থেকে আমি বিয়োর মান সুন্দর করে বের করে ফেলতে পারবো। কিভাবে করব? এই দুটার স্কয়ার লিখে আবার 12 স্কয়ার লিখে যোগ করব, তাকে আবার 2 দিয়ে ভাগ দিব, 2 যদি গুণ আছে এদিক দিয়ে 2 দিয়ে ভাগ দিব, ভাগ করার পর যা হবে এখানে 5 স্কয়ার মানে 25 হবে, সেটা আবার বিয়োগ দিব, বিয়োগ দেওয়ার পর সেটাকে আবার টোটালটা আবার রুট করব, তাহলে বিও এর মান বের হয়ে যাবে। বিও, তোমার তো বিও দরকার নেই, তোমার তো হচ্ছে 2 বিও দরকার, কারণ বিও হচ্ছে এতটুকু, আর তোমার বলেছে অপর কর্ণ, তার মানে বিডি দরকার। তো তোমার বিও মান যেটা বের হয়ে যাবে, মনে করো বিওর মান হচ্ছে 12 বের হলো, তাহলে ওই বিডির মান কত বের হবে? বিডির মান হবে হচ্ছে 24, 2 দ্বারা গুণ করে দিবা, এরকম করে 12 গুণ 2 সমান 24, এভাবে করে দিবা। আমি একদম তোমাকে অঙ্ক বুঝায় বুঝায় শিখাই দিলাম, বাকি কাজ সব তোমার। অঙ্ক তোমাকেই করতে হবে, শুধু ধরে 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 দিতে পারবো, তাছাড়া আমার তেমন কোনো ক্ষমতা নাই। অঙ্ক করে দেওয়া যায়, অঙ্ক অলরেডি করে দেওয়া আছে সব, করে দেওয়া আছে বলে আমি টোটাল হয়তো করতেছি না, এক জায়গায় আছে আমি করেছি, ওখানেও আমি এখানেও আমি, সবই আমি। আচ্ছা, একটি রম্বসের একটি কর্ণ হচ্ছে 10 মিটারের, ক্ষেত্রফল 120 হলে অপর কর্ণ এবং পরিসীমা নির্ণয় করো। তো যেহেতু ক্ষেত্রফল আছে d1 d2 সমান 120, ওখান থেকে তোমার এক কর্ণ বের হয়ে যাবে। হ্যাঁ, আর এক কর্ণ বের হলে এই তোমাদের এটা মনে আছে হয়তোবা যে এই যে রম্বসের এই যে এইরকম একটা ত্রিভুজ যেটা হয়, এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হয়। হ্যাঁ, এটা জীবন যেন মনে থাকে, রম্বস হলে এইটা হচ্ছে সমকোণী হবে। এটা সমকোণ মানে এটা সমকোণ। তো ঠিক আছে, তাহলে যদি একটা কর্ণ পাই তাহলে এইটার মান জানা যায়, আর একটা কর্ণ পেলে এটার মান জানা যায়। তাহলে আর এক বাহু বের করতে গেলে কোনো ব্যাপার, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার করে বাহুটা বের করে ফেলবা, বাহুটা বের করে ওরা পরিসীমা চাইছে 4 দ্বারা গুণ করে দিবা। এই দেখো ওরা একটা কর্ণ 24 বের করেছে, ঠিক আছে, 24 বের করে তারপরে ওরা ওরা সমকোণে সমদ্বিখণ্ডিত করে বলে অপর 12 করে বের করে, এই দেখো এক বাহু 13 বের করছে, তাহলে অতিভুজ পরিসীমা হচ্ছে 452 বের করে দিলাম। শেষ। সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে উদাহরণ 14। একদম এই অঙ্কের হুবহু একটা অঙ্ক তোমার ইয়েতে আছে, এই আমাদের হচ্ছে মেইন বই মেইন অঙ্কে তো আছে, এটা উদাহরণ 14। আবার এদিকে আছে হচ্ছে এই দেখুন উদাহরণ 12। এই অনুশীলনী 12 আর উদাহরণ 14 একই রকম। তো আমি হচ্ছে এইটা করি, উদাহরণটাই করি, তবে উদাহরণে এই যে বইয়ে যেরকম আছে বইয়ের মতো করে করব না। বইয়ের মতো না করে আমি আমি আমার মতো করে করব। ওকে, তো সেই ক্ষেত্রে কি দেওয়া আছে? একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 91 আর 51। ওকে, চলো আমরা একটা ট্রাপিজিয়াম আঁকা আসি আগে। আমরা সুন্দর করে একটা ট্রাপিজিয়াম আঁকাবো। এত বড় করে আঁকাচ্ছি না, বড় করে আঁকালে আবার আমি জায়গায় ধরতে পারবো না। এটা একটা সুন্দর একটা ট্রাপিজিয়াম, আমি নামও দিয়ে দিই এরকম করে, এ বি সি
দিয়ে একটা নাম দিয়ে দিলাম, এর কি ইনফরমেশন দেওয়া আছে। আর সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য একটা হচ্ছে 91 আর একটা 51, তাহলে আমি 91 বড়টা 91 দিলাম, ঠিক আছে, আর ছোটটা 51 দিলাম। তোমরা কিন্তু যে লিখবা যে ধরি এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম এর এডি সমান 51 এবং বিসি সমান 91, আবার আরো দুইটা আছে, অপর দুই বাহু আছে, একটা 37 আর একটা 13। তাহলে চলো এটাও লিখে নেই, 37 আর 13। তাহলে যে কোনো একটা, যে দুটো একটা দিলে হয়। তো আমি এটাকে 13 দিলাম আর এটাকে 37 দিলাম, ঠিক আছে। অপর দুই বাহু, একটা 13 একটা 37। তো তুমি এখানে লিখবা যে এবি সমান, মানে সবকটা বাহুরই তুমি মানগুলা যে তুমি লিখছো এখানে চিত্রে লিখছো, তুমি এটাও লিখে দিবা, বসায় দিবা। এখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র কি জানো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ, আচ্ছা আমি এখানে না লিখে এই উপরে লিখে রাখি, হ্যাঁ। ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ওই যে এ যোগ বি ইন্টু এইচ। এটা হচ্ছে আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র। এ এর মান কত? 91 আর বি এর মান কত? 51, ঠিক আছে। 91 এবং 51। স্যার এখানে আমার এখানে স্ক্রিনটা শো হচ্ছে না, লেখাগুলো দেরিতে শো হচ্ছে। দেরিতে শো হচ্ছে? ওই তোমার ওখানে নেটে একটু প্রবলেম হচ্ছে, এর জন্য। যা হোক, আমি এই যে এটাতে রেকর্ড হচ্ছে, রেকর্ডের পরপরই আমি তোমার গ্রুপে আবার লিংক দিয়ে দিব, এই জায়গাটা একটু দেখে নিও। তাহলে আপাতত এই নেট সমস্যার সমাধান এভাবে করতে হবে, তাছাড়া তো উপায় নাই। আর এই জন্যই আমরা তো ক্লাস রেকর্ড করি, যেন যাদের নেট সমস্যা তাদের জন্য আর সমস্যা না থাকে। ওকে, এটা আজকের পর থেকে আর ক্লাসগুলা পাবলিশ হবে না। যারা যারা আমার ক্লাসের স্টুডেন্ট তারাই শুধু এটা পাবা, এরপরের থেকে অন্যেরা এটা পাবে না। যারা পেমেন্ট কমপ্লিট করবা আর আমার স্কুল, এরা পাবা। ওকে, এখন যেটা বলছিলাম, তো তুমি খেয়াল করে দেখো, তুমি হচ্ছে এই এ এর মানটা তোমার জানা, ওকে, বি এর মানটাও তোমার জানা, একটা হচ্ছে 91 আর একটা 51, বাট এই এইচ হচ্ছে ভেজাল করে ফেলেছে। আমাকে এইচ এর মানটা তোমাকে বের করতে হবে। এইচ এর মানটা বের করলেই তোমার এইচ এর মানটা কোনো ভাবে এদিক সেদিক করে বের করে এসে এই মানটা এখানে বসায় দিবা, তাহলে আমাদের কাজ শেষ। ওকে, চল আমরা এবার এইচ এর মানটা বের করা শুরু করি। এইচ মানে হচ্ছে যে এইখান থেকে এইটার এই যে লম্ব দূরত্বটাকে, এইটাকে তো এইচ বলি আমরা, তাই না? এটাই হচ্ছে এইচ। আমরা এটাকে বের করার চেষ্টা করব। এটাকে বের করার জন্য আমরা একটা কাজ করব। কাজটা হচ্ছে এরকম, এই যে এবি আছে এই পাশে, বাম পাশে এবি আছে, এবি এর সমান্তরাল করে এই ডি বিন্দু দিয়ে একটা হচ্ছে সমান্তরাল রেখা টানবো। এটাকে নাম দাও ই, নাম দিতে পারো তুমি, হ্যাঁ, ই নাম দিলাম, ডি। সমান্তরাল করে একটা রেখা টানলাম। এতে করে আমার লাভ কি হলো? এতে করে লাভ হচ্ছে এ বি ই ডি, এটা একটা সামুদ্রিক হয়ে গেছে। এ বি যেটা সামুদ্রিক হয়ে গেল, যেহেতু এটা একটা সমান্তরাল করে রাখলাম, এটা সামুদ্রিক হয়ে গেল। আর একটা লাভ হয়েছে কি, যে ডি ই সি এটা একটা ত্রিভুজ হয়ে গেছে। ডি ই সি একটা ত্রিভুজ হয়ে গেছে। আবার এই ত্রিভুজের উচ্চতাও আবার আবার দেখা যাচ্ছে এই, আমরা এটাকে এফ একটা নাম দিয়ে দিই, এফ ডি হচ্ছে এর উচ্চতা। মানে একটা সামুদ্রিক আঁকাতে আমার এতগুলো উপকার হলো। তো এই যে তুমি যা করলে সেটা একটু লিখে দিবা, যে এ বি এর সমান্তরাল করে ডিই রেখা টানি এবং হচ্ছে ডি এফ উচ্চতা আঁকি, সেটাই হচ্ছে সামুদ্রিকের উচ্চতা। এখন তোমাদের কমন সেন্স কি বলে? কমন সেন্স দেখো, কমন সেন্স অ্যাপ্লাই করে দেখো। কমন সেন্স বলবে এডি যদি 51 হয়, বিই এটাও 51 হবে, কারণ এটা যেহেতু সামান্তরিক। তাহলে এডি যদি একান্ত হয় তাহলে বি একান্ত হবে। তার মানে তুমি এখন লিখতে পারবা যে এরকম করে, যে এডি সমান বিই সমান 51। তুমি চাইলে সাইড নোট লিখে দাও, কারণ যেহেতু এভাবে দিয়ে, যেহেতু চিহ্নটা হচ্ছে অতএবের উল্টোটা। যেহেতু এ বি ডি, সরি, হ্যাঁ, এ বি হচ্ছে ইডি, এ বি ইডি সমান্তরাল, এই হচ্ছে তুমি কারণটা লিখে দিলে। ওকে, তাহলে আমি এই ভেতরের দিকে 51 লিখলাম, হ্যাঁ, ভেতরের দিকে 51 লিখলাম। আবার
আবার এবি যদি 13 হয় তাহলে ডিই ও 13 হবে। এই দেখো, তাহলে এবি সমান ডিই সমান 13, কারণ সেম এবিসিডি এটা সামুদ্রিক, তাহলে এই জায়গায় আমি 13 লিখে রাখলাম। ঠিক আছে, 13। ওকে, আচ্ছা এবার তোমাকে আর একটু বলি। এই যে আমি একটা এই যে বিসি, বিসি হচ্ছে 91। দেখো, বিসি হচ্ছে 91। এখন তুমি যদি বিসি থেকে যদি হচ্ছে বিই বাদ দাও তাহলে কাকে পাওয়া যায়? তাহলে ইসি পাওয়া যায়। এই যে টোটাল বিসি থেকে যদি তুমি বি এই অংশটা বাদ দিয়ে দাও, এই পাশটা বাম পাশটা বাদ দিয়ে দিলে, তাহলে ইসি টুকু পড়ে থাকো, এই জন্য আমি ইসি লিখলাম। তাহলে বিসি এর মান কত? 91, আর বি এর মান কত? 51। তাহলে শেষমেশ ইসি সমান কত দাঁড়ালো? ইসি সমান দাঁড়ালো হচ্ছে 40। এই যে আমার এই যে এই মানটুকু হচ্ছে 40, আমি এইটুকু 40 লিখে রাখলাম। ইসি হচ্ছে 40। এই লেখাগুলো আমি সুন্দর করে বের করে রাখলাম, মানে এই চিত্র দেখে দেখে আমি এই মানগুলা সব কটা বাহু বের করে রাখলাম, যে ডিই 13, ইসি 40 আর ডিসি তো আগে 37 দেওয়া ছিল, সুন্দর করে বের করে রেখেছি। ওকে, এইবার তোমাকে যদি আমি বলি যে দেখো, তুমি আমাকে এই কাজটা করে দাও, যে এই যে ত্রিভুজ, তোমার যে ছোট একটা ত্রিভুজ আছে, এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাকে বের করে দাও। 3 বাহু যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল বের করতে তুমি কিন্তু পারো। ওই যে সেই সূত্র, এস ইনটু এস মাইনাস এ, এস মাইনাস বি, আর হচ্ছে এস মাইনাস সি, এটা হচ্ছে তোমার জানা। ওকে, তার উপরে আবার রুট। ওকে, আবার এই ত্রিভুজেরই ক্ষেত্রফল আরেকটা ভাবে বের করা যায়, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ভূমি কত? ইসি, আর উচ্চতা কত? উচ্চতাটাকে আমি একবারে এইসি লিখলাম। দেখো, এই লাইনটা বুঝতে পারো না এমন কেউ আছো কিনা? আমি এখানে একটা সুন্দর করে শর্ত মতে, মনে করো যে এটা হচ্ছে শর্ত মতে, শর্ত মতে লিখলাম। এই শর্ত মতেটা তোমরা বুঝতে পারছো কিনা? যে এটাও আমার হচ্ছে এই যে ডিইসি এর ক্ষেত্রফল, এই পাশটাও ডিইসি এর ক্ষেত্রফল, এটাও ডিইসি এর ক্ষেত্রফল, কিন্তু আমি দুইটা ক্ষেত্রফল দুইটা স্টাইলে লিখেছি, আর কিচ্ছু না, দুইটা একই জিনিস, শুধু স্টাইল আলাদা লেখা। এতে করে আমার উপকার কি হলো? এতে করে উপকার হলো, তুমি তো এই শর্ত মতে লেখার আগেই এস বের করে রাখবা। এস কি? এস হচ্ছে এ যোগ বি যোগ সি ভাগ 2, তার মানে হচ্ছে কত? 13 যোগ 37 যোগ 40 ভাগ 2, তাহলে কত হয়? 13 আর 37 হচ্ছে 50, 40, 90, 45, টোটাল হচ্ছে 45, ভাগ দিলে 90 কে 2 দিয়ে ভাগ দিলে 45। তার মানে তুমি এখন এখানে বা লিখে রুট লেখো, লিখে এখানে লেখো হচ্ছে 45, 45 বিয়োগ 13, 45 বিয়োগ 40, আর একটা 45 বিয়োগ 37, সবকটা বাহু আমি সুন্দর করে লিখে এরকম করে লিখে দিলাম। ঠিক আছে, ওকে। আর এই পাশের কি লিখবা? হাফ ইসি কত? ইসি যে তুমি 40 বের করে রেখেছো, তাহলে আমি ইসি এখানে 40 লিখে দেব, 40 ইন্টু এইচ। এই যে আমাদের কাজ শেষ। কাজ শেষ কিরকম? এই যে একটা বড় একটা সমীকরণ, এই সমীকরণ থেকে এই পাশটা বাম পাশটা খেয়াল করে দেখো, বাম পাশে কিচ্ছু নাই, বাম পাশে তুমি ক্যালকুলেটরে বসাই দিলেই একটা সুন্দর একটা সংখ্যা পেয়ে যাবা। ওকে, আবার এই পাশে ডান পাশে নিচে হাফ আছে, তাহলে এই পাশে নিয়ে এসে 2 দ্বারা গুণ করে দিবা আর 40 দ্বারা ভাগ করে দিবা, এই হয়ে যাবে এইচ এর মান। ঠিক আছে, তো তোমরা আমাকে কেউ বলো এই খালি ঘরে কত বসবে, অর্থাৎ এই এই ক্যালকুলেশনটা করে আমাকে একটু বলো, আমি বসাই দিই। ক্যালকুলেটর আছে না কাছে? 240। টোটাল 240 হবে, তাই তো? হ্যাঁ।
তাহলে 240 গুণ 2 ভাগ 40, তাহলে এইচ এর মান কত হয়? 12। 12। ওকে, চলো তো দেখে আসি এরাও কি এইচ এর মান 12টার কিছু বের করেছে কিনা। এই দেখো এইচ 12 ওরাও বের করেছে, আমরাও বের করেছি, ওরাও বের করেছে। ওরা একটা স্টাইলে বের করেছে, আমরা আর একটা স্টাইলে বের করেছি, কিন্তু দুজনেরটাই ঠিক, কোনো সমস্যা নাই। তাহলে এই দেখো আমি তোমাকে ওই যে লিখে এসেছিলাম, দেখো চিত্রের উপরে, এই যে আমার এইচ এর দরকার ছিল এই জায়গাটা, তার মানে তুমি এখন লিখতে পারো যে ক্ষেত্রফল, হ্যাঁ ক্ষেত্রফল সমান হাফ গুণ এ কত, এ হচ্ছে ছিল 91, বি কত 51, আর এইচ কত, এইচ হচ্ছে 12। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে? কে একজন বলো, ক্যালকুলেশন করলে কত আসে? 91 আর 51 যোগ, তার সাথে 12 গুণ, আবার 2 দিয়ে ভাগ, একবারেই করে ফেলো। 852। ওকে, থ্যাংক ইউ। এত হচ্ছে বর্গ মিটার হবে না সেন্টিমিটার হবে? একটু দেখে আসি চলো তো। সেন্টিমিটার হবে। সেন্টিমিটার। সেন্টিমিটার হবে, সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। এই দেখো, তাহলে শেষমেশ দেখা গেল যে অঙ্কে তেমন কিছু নাই। অঙ্কে আছে হচ্ছে, মুনিম মাইক্রোফোন অফ কর। মুনিমের মাইক্রোফোন অন থাকলে আমাদের ইকো হয়, মুনিম পাশের রুমেই থাকে তো এই জন্য ইকো হয়। ওকে, তাহলে আমাদের বোঝা গেল আমাদের অঙ্কটা কতটুকু মনে রাখতে হবে। অঙ্কটা মনে রাখার জায়গা হচ্ছে এই জায়গাটা, অঙ্কটা মনে রাখার জায়গা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা, ঠিক আছে? আর এই জায়গাটা, এই দুই জায়গাটা মনে রাখলে তুমি বাদ বাকি সব আস্তে 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 বের করতে পারবা। তার মানে এই দুইটা রিকোয়ারমেন্ট ফুলফিলের জন্য যা যা লাগে, আমি এভাবে বলি যে আমার দরকার হচ্ছে হাফ এ যোগ বি ইন্টু এইচ লাগবে। আমি এইচ নাই, আমি ধরা খেয়ে গেলাম, এইচ বের করতে হবে। এইচ বের করার জন্য কার সহযোগিতা নিব? এইটার সহযোগিতা নিব। এটা বের করতে যে আমি হচ্ছে আমার এস লাগবে, এস বের করতে যে এটার সহযোগিতা নিব, ঠিক আছে? আবার একটা দিয়ে হবে না, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে। আমি এই জন্য একই ত্রিভুজের দুই রকম ক্ষেত্রফল বের করে সমান করে আমি বের করবো, বাস এইটুকুই হচ্ছে কাজ। পারবা না তোমরা করতে? এটা ফ্রেশ করে করতে পারবা না? জি স্যার পারবো। আশা করি। আমি অনেক সময় যেহেতু দিলাম, তাহলে তোমাদেরও সেই সময়ের মূল্য দিয়ে পারা উচিত। তাহলে 14 গেল। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ আছে, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, যে সুষম বহুভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্র আছে। তো এই সূত্রটা আমি আজকে করাবো না, আজকে দেখাচ্ছিও না, আগামী দিনই আমি করাবো। হ্যাঁ, আমি তো দেখাবো আর এর অঙ্ক করব। তার আগে তোমাদের হোমওয়ার্ক থাকবে কি কি, হোমওয়ার্ক লিখে নাও, হোমওয়ার্ক লিখে নাও। তাহলে হোমওয়ার্ক হচ্ছে উদাহরণ 1, উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 3, উদাহরণ এগুলা সরি এগুলো না, ওগুলো তো ওই চ্যাপ্টারের অঙ্ক, এগুলো না, বেশি দূর চলে গেছে। দাঁড়াও ওগুলো বেশি দূর চলে গেছে, সরি। উদাহরণ 8, হোমওয়ার্ক হচ্ছে উদাহরণ 8, 9, 10, 11, 12, 13, 14। হোমওয়ার্ক হচ্ছে 8 থেকে 14। আর এদিকে বইয়ের অঙ্কগুলা থাকবে কিছু, বইয়ের অঙ্ক থাকবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পর্যন্ত। না পারলে আমাকে জানাও। এত কালকেই, আর কোনো কাজ নেই বাসায়, শুধু অঙ্ক করবা, ঠিক আছে? অঙ্ক পড়বা, পদার্থ পড়বা, রসায়ন পড়বা, ইংরেজি পড়বা, আর কিছু পড়তে হবে না। আর আবার স্কুলের পরীক্ষা আছে, ক্লাস আছে অনেকগুলো দিনের। এই স্কুলের পরীক্ষা থাকলে তো সেটা একটু পড়বাই, তা বলে কি এটা করবো না? এটাও করো। এটা তো আপনি কালকে স্কুলের এই যে 8টার ক্লাসে পরীক্ষা নিতে চেয়েছেন, 11 অধ্যায় পরীক্ষা ছিল, পরীক্ষা আছে তো স্যার। ও আচ্ছা, কালকে 11 অধ্যায়ের পরীক্ষা আছে।
তাই জি কি স্যার। ওইটা হচ্ছে স্কুলের আসিফ স্যার, ঠিক আছে, ওটা স্কুলের আসিফ স্যার বুঝবে। আর এটা হচ্ছে প্রাইভেটের আসিফ স্যার। তোমরা এই অঙ্কগুলো করবা, ওটাও পারবে এটাও পারবে। এই ওই অঙ্কগুলো তো 2-3টা অঙ্ক করলে তো সব হয়ে যায়, তাহলে ওইটা রোজ হতে এখানে দিলে হবে। আবার এগুলো তো সব সহজ, না করলে অঙ্ক না করলে কি করে হবে? করবা স্যার অনুশীলনী কত পর্যন্ত দিলেন আরেকবার বলেন? একদম 12 পর্যন্ত, 1 থেকে 12। শুধু ওই অষ্টভুজের একটা অঙ্ক রয়ে গেল। স্যার আমার অনুশীলনের 8 পর্যন্ত করে আপনাকে পাঠানো আছে, আমার কি আবার না 8 এর পর থেকে করলে সমস্যা হবে? না না না, পরের থেকেই করো তুমি, আর দরকার নেই। যদি রিসেন্ট করে থাকো তাহলে আর কি বলবো, হ্যাঁ রিসেন্ট করেই আপনাকে পাঠানো হয়েছে। তাহলে আর দরকার নেই। আর এই এক্সাম না, শীতে লেগেছে এক্সাম কি না, না এক্সাম না, আমরা এটা শেষ করব তারপর তো এক্সাম হবে। এক্সাম নাই, ঠিক আছে, আমরা শেষ করে নিই সৃজনশীল, এটা সৃজনশীল কিছু পড়বো, তারপরে আমরা এক্সাম দিব, পরেই এক্সাম একদম যেদিন হবে তারপরের দিন এক্সাম। এই জন্য আমার হোমওয়ার্ক গুলা যথারীতি সময় মতো করার চেষ্টা করবো, তাহলে দেখবা যে আপনি করা হবে না। ওকে, তাহলে আজকে আমরা বিদায় নিতে পারি, তাই না? তো এর মধ্যে যারা পেমেন্ট করো নাই, হ্যাঁ, তারা পেমেন্ট করে দিও। ওকে, আর আবরার আদিব তুমি নামের আগে 403 লিখবা, নামের পরে ব্র্যাকেটে না। স্যার বলতে রেখে গেছি। হ্যাঁ, ওটা সমস্যা নেই। আফরিনা, এটা তোমরা ওই করবা। আফরিনা আফরিনা হচ্ছে যে ডিজায়ার দিয়ে ঢুকে পরে নাম চেঞ্জ করেছে। আমি বলতেছি যে তুমি ডিজায়ার দিয়ে ঢোকার আগেই ডিজায়ার নামটা কেটে ফেলে দিয়ে তখন তোমার নাম 401 আফরিনা কামাল লিখবা, ঠিক আছে? ওকে স্যার ওকে, তাহলে আজকের মতো স্যার স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম। আদাব স্যার।